हेलो फ्रेंड्स, वेलकम बैक एगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা দেখে নিয়েছো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেট দিয়ে দিয়েছে এক্সামের 3 মার্চ। তো হাতে গোনা আমাদের কাছে রয়েছে 40 দিন মতন প্রায়। তো এই অল্প সময়ে যারা এখনও প্রস্তুতি শুরুই করনি নিতে, তো এরকম খুব কমজনই আছো যে এখনও কিছুই পড়োনি সিলেবাসটার, যদি কেউ থেকে থাকো তাদের জন্য আমি বলবো, যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছ অনেকদিন থেকে তারা কি করবে, এখন তাদের কি করণীয় তাদের জন্যও বলবো। তো সবার জন্যই এই ভিডিওটা আসছে। অ্যাকচুয়ালি আমরা এখানে দ্য লিসনার্স পার্ট 1 করে ফেলেছি আগের ভিডিওটাতে। আজকে আমরা লিসনার্সের পার্ট 2 দেবো। আমরা লাইন বাই লাইন পড়বো এই কবিতাটা, কিন্তু এটা পড়ার আগে কিছু বিষয় আমি তোমাদের বলে দিই। সামনে যে এক্সাম, সেটাকে আমাদের চোখে রেখে, সেটাকে নজরে রেখে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটা শুরু করব। দেখো, এই অল্প সময়ের মধ্যে কি সম্ভব নয় করা? 25টা টেক্সট রয়েছে আমাদের, এই যে 9-10 সিলেবাসটা রয়েছে সেটাতে 25 টেক্সট রয়েছে, যেখানে 16টা কবিতা আছে, 4টে শর্ট স্টোরি আছে, 2টো আমাদের এসে আছে এবং 3টে আমাদের ড্রামা রয়েছে। তো এই 25টা টেক্সটকে এই 40 দিনের মধ্যে আমরা কিভাবে তৈরি করতে পারি, যাদের আমি একদম ধরছি যারা কিছুই ধরা এখনও পড়েনি, তারা কিভাবে করবে। তো তাদের জন্য প্রথম কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই 25টা টেক্সটকে লাইন বাই লাইন দুবার অন্ততপক্ষে রিড করতে হবে তোমাদের। তো দুবার তোমরা পড়ে নেবে লাইন বাই লাইন। শুধুমাত্র লিটারাল মিনিং, ইনার মিনিং কবিতার পড়ার দরকার নেই, এখন জানার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু লিটারাল মিনিংগুলো পড়ে যাও। প্রত্যেকটা 16টা কবিতার একদম লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে জানতে হবে। প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা শব্দের লিটারাল মিনিং তোমাকে জেনে নিতে হবে। ইনার মিনিং যেগুলো আছে সেগুলো পরের ব্যাপার আমাদের। ইনার মিনিং আমরা যখন ডিটেলসে পড়ছি সেগুলো আমার ভিডিও থেকেই তোমরা দেখতে পাবে, আমি ইনার মিনিংগুলো আলোচনা করে দিয়েছি। তো সেগুলো ইনার মিনিংগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। তো দুবার টেক্সটগুলোকে রিড করতে হবে ফার্স্টে। তো রিডিং কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব আমরা? রিডিং করার পরে যখন তুমি 3-4টে কবিতা রিড করা হয়ে গেল, 5 নম্বর কবিতা যখন তুমি ধরছো, তখন 1 নম্বর কবিতাটা ভুলে যাবে তুমি, স্বাভাবিক, এটা খুবই। তো এটার জন্য আমাদের কি করতে হবে? রিভাইজ যখন আমরা করব, মানে দুবার রিডিং হয়ে গেল, আমাদের লিটারাল মিনিং জানা হয়ে গেল, 3 নম্বর রিডিং, 3rd রিডিং যখন আমাদের আসছে, তখন আমরা সেই সময় আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই স্মার্ট ওয়ার্ক জিনিসটা কি? হার্ড ওয়ার্ক তো আমরা করছি, হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক যদি না করা হয় এই সময়, তাহলে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোলা মুশকিল হয়ে যাবে। তো এই স্মার্ট ওয়ার্কটা আমি তোমাদের শেখাচ্ছি যে কিভাবে আমরা স্মার্ট ওয়ার্ক করবো এখানে। তো স্মার্ট ওয়ার্কটা হচ্ছে রিলেট করে পড়া, কানেক্ট করে পড়া, একটার সাথে আরেকটাকে সূত্রের মতো করে একদম গেঁথে নিয়ে পড়তে হবে। অর্থাৎ তুমি একটা কবিতা যখন পড়ছো, শুধুমাত্র সেই কবিতাটা পড়লেই চলবে না। এই একটা কবিতার সাথে সাথে অন্য কোন কবিতার লিঙ্ক রয়েছে সেই কবিতাগুলোকেও লিঙ্ক করতে হবে। যদি কবিতার সাথে সাথে কোনো ড্রামার লিঙ্ক থাকে, কোনো এসের লিঙ্ক থাকে, সেটাকেও তুমি পড়ে নিলে সাথে সাথে। এবারে শুধু তো এই টেক্সটগুলো না, এছাড়া আমাদের গ্রামারও রয়েছে, সাথে সাথে আমাদের রেটরিক করতে হবে, প্রোজোডি করতে হবে। রেটরিক প্রোজোডির ভিডিও আমি দিয়েছি, তোমরা দেখবে, প্লেলিস্টে করা আছে, এগুলো তো দেখে নিলে। তো এবারে আমি তোমাদের বলি যে এই রিলেট করে পড়া, যেটাকে স্মার্ট ওয়ার্ক বলছি আমরা, এই স্মার্ট ওয়ার্ক করতে হয় কিভাবে, কিভাবে স্মার্ট ওয়ার্ক করি আমরা। তো সেটা বোঝানোর জন্য সবথেকে যেটা আমাদের উপযুক্ত এক্সাম্পল হবে, সেটা জিকে থেকে আমি তোমাদের বলছি। দেখো, যারা জিকে পড়ো অলরেডি অন্যান্য পরীক্ষার জন্য, তারা এই বিষয়টা জানো অলরেডি যে কীভাবে জিকে পড়ি আমরা। যে কোনো একটা 1 লাইনার ধরো আমরা নিলাম, সেটা ফিক্সড জিকেরই হোক, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই হোক। যেমন আমরা ধরো নিলাম যে বর্তমানে পশ্চিমবঙ্গে টোটাল জেলার সংখ্যা কত, এটা হচ্ছে একটা প্রশ্ন, ফিক্সড জিকের একটা কোয়েশ্চেন। এবার এই যে প্রশ্নটা তুমি যখন নোট করছো, পড়ছো, যখন তুমি কিভাবে পড়বে? তুমি কি শুধু এটাকেই পড়বে? যারা হার্ড ওয়ার্ক করে তারা এইভাবেই মুখস্থ করে যায়। হার্ড ওয়ার্ক করলে চলবে না। তুমি পড়লে ঠিক আছে 23টা জেলা আছে, সাথে সাথে তোমাকে স্মার্ট ওয়ার্ক কীভাবে করবে, যে এই কোয়েশ্চেনটার সঙ্গে কানেক্টেড আলাদা কোয়েশ্চেন তোমাকেই বানাতে হবে, কেউ এসে বানিয়ে দেবে না। তুমিই কোয়েশ্চেন বানাবে, তুমিই অ্যান্সার বলবে। তাহলে যেই তুমি বললে ঠিক আছে টোটাল 23 আছে, এর সাথে রিলেটেড কি প্রশ্ন হতে পারে, তুমি বলো যে সবথেকে নবগঠিত জেলা কোনটি, তুমি নিজেই অ্যান্সার দেবে পশ্চিম বর্ধমান। সঙ্গে সঙ্গে বলো যে কবে ভাগ হয়েছে এটা, সঙ্গে সঙ্গে আমরা দেখব 2017-র 7ই এপ্রিল ভাগ হয়েছে, এটা হয়ে গেল। এবারে তুমি সঙ্গে সঙ্গে চলে এসো যে আচ্ছা, এই যে বর্ধমান বললাম আমরা, একে কি বলা হয়?
পূর্ব বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা, এটা হয়ে গেল। সাথে সাথে সঙ্গে সঙ্গে তুমি বলবে আচ্ছা এটা না হয় জেলা ভিত্তিক হলো, কোন রাজ্যকে বলা হয় শস্য ভাণ্ডার, তখন অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। সঙ্গে সঙ্গে তুমি রিলেট করে দেবে আচ্ছা অন্ধ্রপ্রদেশের রাজধানী কী আছে, অমরাবতী। আচ্ছা এর মুখ্যমন্ত্রী কী আছে, জগনমোহন রেড্ডি। এবার তুমি বলবে যে আচ্ছা অন্ধ্রপ্রদেশ হলো, প্রদেশ নাম দিয়ে আরেকটা কি রাজ্য আছে আমাদের, অরুণাচল প্রদেশ। আচ্ছা তার মুখ্যমন্ত্রী কে আছে, তার রাজধানী কি আছে। তো এইটাকে বলা হচ্ছে রিলেট করে পড়া একটার সাথে আরেকটা, এটা স্মার্ট ওয়ার্ক। বেশ, এটা আমরা এখানে কিভাবে করব। তো এই যে সিলেবাসটা রয়েছে আমাদের, এই যে ইংলিশের সিলেবাসটা 9, 10-এর, এখানেও তোমাকে এই রিলেট করেই পড়তে হবে। কিভাবে রিলেট করে পড়বো আমরা, দেখো যেমন আমরা এই কবিতাটা আজকে পড়তে চলেছি, এখানেই আমি তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে রিলেট করে পড়ি আমরা। তো এই যে লিসনার্স কবিতাটা, আমি যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওটা অর্থাৎ পার্ট 1টা দেখে আসবে। পার্ট 1টাতে এর জেনারেল ইনফরমেশান যেগুলো আছে এখান থেকে সেগুলো দিয়েছি। আচ্ছা প্রথমে তোমরা যেটা করবে, প্রত্যেকটা কবিতা, এই যে 16টা কবিতা আছে, প্রত্যেকটা কবিতার পাবলিকেশান ডেট এবং কোন বইয়ে পাবলিশ করে সেটা অবশ্যই এক জায়গায় নোট করবে। এটা আগে মুখস্থ করে নেবে, এটা হচ্ছে প্রথম কাজ। যেমন আমরা এই লিসনারের ক্ষেত্রে আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যে এটা হচ্ছে দ্য লিসনার অ্যান্ড আদার পোয়েমস, এই বইটাতে পাবলিশ করেছিল 1912 সালে। এটা যেন লিসনার বলার সাথে সাথে যেভাবে কবির নামটা আসবে ওয়াল্টার ডেলামেয়ার, সাথে সাথে দ্য লিসনার অ্যান্ড আদার পোয়েমস 1912, এটা যেন মাথার মধ্যে চলে আসে সঙ্গে সঙ্গে। ওকে, এবার আমরা শুরু করব পড়তে। প্রথম লাইনেই আমরা দেখো, চলো আমরা স্টার্ট করি। এটা আজকে লাইন বাই লাইন আমরা পড়বো এখানে, আর এবং স্মার্ট ওয়ার্কও আমি তোমাদের দেখাবো এখানে কীভাবে আমরা পড়লে খুব তাড়াতাড়ি আমরা সিলেবাসটাকেও কভার করে ফেলতে পারবো এবং আমাদের মাথার মধ্যে রয়ে যাবে, এগুলো ভুলবো না আমরা। তো চলো এবার তোমাকে নিজেকে করতে হবে, তোমার পাশে কেউ বলে দেবে না যে এইভাবে রিলেট করো এর সাথে একে, এটা তোমাকে নিজেকে করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো যার যা বই আছে সেই বই থেকে খুলে ফেলো। আমি যেটা পড়ছি এটা হচ্ছে টপার্স ফাইল সর্বজিৎ বিশ্বাসে। আচ্ছা এই বইটাতে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে এবং কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে। যে প্রিন্টিং মিস্টেকটা আমি আগে দেখিনি, আমি আগের ভিডিওটা করার সময় একজন আমাকে বলে দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কমেন্টে করেছো দাদা। আমি বলেছিলাম ফার্স্ট লাইন যেটা ছিল ইজ এনিবডি দেয়ার, এইটা ভেবে আমি এটাকে, কারণ এই বইটাতে এটাই লেখা আছে ইজ এনিবডি দেয়ার, আসলে লাইনটা হচ্ছে ইজ দেয়ার এনিবডি দেয়ার, একটা দেয়ার এখানে প্রিন্টিংয়ে আসেনি। এই কারণে 11টা সিলেবল বলেছিলাম আমি, কিন্তু ফার্স্ট লাইনটা হবে 12টা সিলেবল। তাহলে দেখো একটা প্রিন্টিং মিস্টেকের জন্য অনেক কিছু প্রবলেম হয়ে যায় কিন্তু। তো ফ্রেন্ডস শুধু এটাই নয়, আবার পড়তে গিয়ে আমি দেখলাম এখানে আরও প্রিন্টিং মিস্টেক আছে এই কবিতাটা থেকে, যেটার জন্য অনেক সমস্যা তৈরি হতে পারে। যেমন 7 নম্বর লাইনে অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর এ সেকেন্ড টাইম, এটা লেখা আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এগেন বলে একটা ওয়ার্ড আছে, অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর এগেন এ সেকেন্ড টাইম। এবারে এটা কত বড় ভুল দেখো এই প্রিন্টিং মিস্টেকটার জন্য, যারা এই বইটা থেকে পড়ছো খুব সাবধানে পড়বে। তো এই ওয়ার্ডটা থেকে একটা রেটরিক হয়, যেটা আমি তোমাদের বলবো পড়ার সময়, এই ওয়ার্ডটাই দেয়া নেই প্রিন্টিংয়ে, তাহলে এবার রেটরিকটা আসবে কী করে? এখান থেকে যদি প্রশ্ন চলে আসে তুমি তো চিনতেই পারবে না, তুমি ভাবে কোন কবিতা থেকে দিল রে বাবা এটা। তো অত্যন্ত সাবধানে সেই জন্য আমাদের পড়তে হবে। 2টো বা 3টে বই কম্পেয়ার করে পড়া উচিত, বা একটা বই রাখবে তোমরা, বা নেট থেকে তোমরা এই কবিতাটা টেক্সটটা দেখে নেবে একবার, যে টেক্সটটা কিছু প্রিন্টিংয়ে ভুল নেই, তো অনেক সময় প্রিন্টিংয়ে ভুল থেকে যায়। তো চলো দেখো কিভাবে আমরা পড়ি। দ্য লিসনার্স ওয়াল্টার ডেলামেয়ার, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, নকিং অন দ্য মুনলিট ডোর। তো ফ্রেন্ডস আমি তোমাদের দেখাবো এখানে যে কীভাবে আমরা স্মার্ট ওয়ার্ক করি। তার আগে এসব ডিটেলসে যাবার আগে প্রথম কাজ যেটা আমি তোমাদের করতে বলেছি, যারা প্রথম শুরু করছো বা যারা পড়েওছো আগে তাদের জন্য, সবার জন্যই বলছি, একবার আমরা লিটারাল মিনিংটা দেখে নিই ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের পুরো সেন্টেন্সের কমপ্লিট কবিতাটার বেঙ্গলি মিনিংটা একবার আমরা পুরোটা দেখে নিই, লিটারাল মিনিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একদম প্রথমে আমাদের ফরমোস্ট ডিউটি আমাদের করার, সেটা আগে করে নিই আমরা। ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, একজন ট্রাভেলার আছে, সেই ট্রাভেলার এসে জিজ্ঞাসা করছে ভিতরে কি কেউ আছেন। নকিং অন দ্য মুনলিট ডোর, চন্দ্রালোকিত একটা দরজায় আঘাত করে সে এই প্রশ্নটা করলো, লিটারাল মিনিং বলে যাচ্ছি আমি। সেকেন্ড, অ্যান্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস, দেখো এই বইটাতে এখানে চম্পড লেখা আছে, ও লেখা আছে, এটা এ হবে, অনেক প্রিন্টিং মিস্টেক আছে।
তো কি বলছে যে তার যে ঘোড়াটা ছিল সে ওই নীরবতার মধ্যে, সেই নিস্তব্ধতার মধ্যে ঘাস চিবিয়ে চলেছিল, যেখানে একটা আওয়াজ হচ্ছিল ঘাস চিবানোর, যেটা ওই ট্রাভেলারের কানে আসছে, লিটারাল মিনিং। নেক্সট, অফ দ্য ফরেস্টস ফার্নি ফ্লোর, যে জঙ্গলটা ছিল তার যে ফ্লোরটা ছিল, যে মেঝেটা ছিল। আচ্ছা, পরে আমি এগুলো সব ব্যাখ্যা করবো যে ফ্লোর কেন বলছে হঠাৎ করে, ফ্লোর বলার কারণ কি, ফ্লোর তো একটা রুমের হয়, তাহলে এখানে জঙ্গলের ফ্লোর কেন বলছে সেসব পরে ব্যাখ্যা করব যখন আমরা ফিরে আসবো আবার এখানে। তো বলছে এই যে জঙ্গলের যে ফ্লোরটা ছিল সেটা কেমন ছিল, ফার্নি, মানে এখানে শৈবাল জমে গেছে। নেক্সট, অ্যান্ড এ বার্ড ফ্লিউ আপ আউট অফ দ্য টারেট, যে যে ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন বলে মনে হচ্ছে সেগুলো নোট করবে এটা পড়ার সময়, যে আচ্ছা টারেট মানে কি, টাওয়ার, ব্যাস এইটুকু জেনে রাখলেই হবে যে টারেট শব্দের অর্থ টাওয়ার। তাহলে সেই যে বাড়িটা ছিল, যে দরজায় সে আঘাত করছিল, যে বাড়ির দরজা সেটা, সেই বাড়ির উপরে একটা টাওয়ারের মতন অংশ রয়েছে, সেই টারেটের উপরে একটা পাখি বসেছিল, যখন এ আঘাত করলো ট্রাভেলারটা এসে সেই পাখিটা উড়ে চলে গেল, এটাই হচ্ছে লিটারাল মিনিং। নেক্সট, অ্যাবভ দ্য ট্রাভেলার্স হেড, কোথায় উঠলো, সেই ট্রাভেলারের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল পাখিটা। অ্যান্ড হি স্মোট আপন দ্য ডোর এগেন এ সেকেন্ড টাইম। তাহলে নেক্সট কি বলছে দেখো 7 নম্বর লাইনে, যে সে আবার কি করলো, আবার দ্বিতীয়বারের জন্য, আবার মানেই হচ্ছে দ্বিতীয়বার এখানে, কিন্তু এখানে এগেন শব্দও দিয়েছে, আবার এ সেকেন্ড টাইমও দিয়েছে। গ্রামারের দিক থেকে যদি এই সেন্টেন্সটা দেয়, এটা একটা এরার কারেকশানে আমাদের আসে, সেটা হচ্ছে আমরা একে বলি সুপারফ্লুয়াস ইউজ, যেখানে এগেন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আবার এই সেকেন্ড টাইম বলা হয়েছে, মানে রিটার্ন ব্যাক, যেমন কথাটা রিটার্ন মানেই হচ্ছে ফিরে আসছে, সেজন্য ব্যাক শব্দটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা একটা এরার হয়ে যায়, সুপারফ্লুয়াস বলে একে। তো এখানে একটা গ্রামাটিক্যাল এরার করেছে, কিন্তু এর কারণ রয়েছে, কারণ এখানে একটা রেটরিক আছে, সেটা আমরা বলবো। তো দেখো এর লিটারাল মিনিং হচ্ছে স্মোট মানে কি, স্ট্রাক হার্ড, খুব জোরে আঘাত করছে সেই দরজাতে। দ্বিতীয়বারের জন্য আবার সেই ট্রাভেলার দরজায় জোরে আঘাত করলো। কেন আঘাত করলো, কারণ আগের বার কোনো অ্যান্সার দেয়নি যখন সে জিজ্ঞাসা করেছিল, সে আবার বলছে কি, ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেড, সে আবার বলছে ট্রাভেলারটা যে ভিতরে কি কেউ আছেন। নেক্সট, বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কিন্তু কেউ সেই ট্রাভেলারের কাছে নেমে এলো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এই কবিতা থেকে, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ডিসেন্ডেড, কেউ নেমে এলো না। বেশ, পরে আমরা ব্যাখ্যা করবো এগুলোর ডিপ মিনিং কী রয়েছে। নো হেড ফ্রম দ্য লিপ ফ্রিঞ্জড সিল, সিল কি জিনিস, সিলের কি মানে, সিল মানে হচ্ছে জানালার যে নিচের অংশ, এই যে এখানে একটা জানালা আছে, এই জানালার যে নিচেই যে তোমার প্লাস্টারটা করা রয়েছে, সেই যে নিচের অংশটা, যদি এটা কোনো স্টোনের স্ল্যাবও রাখা থাকতে পারে, এখানে মাটিরও হতে পারে, যাই হোক জানালার যে নিচের অংশটা সেটাকে বলা হয় সিল। তাহলে এই যে সিলটা রয়েছে সেটা কেমন সিল, সেখানে লতা পাতা জন্মে গেছে, মানে ক্রিপার্স উঠেছে সেখানে, কাঁটা লতাও হতে পারে, যে কোনো লতানে গাছ একটা উঠে সেখানে জড়িয়ে রয়েছে। এবার এগুলোর কি ব্যাখ্যা সেগুলো পরে আসছে আমরা। নেক্সট দেখো, লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইজ, কোনো মাথা সেই জানালা দিয়ে উঁকি দিয়ে একবারও দেখার চেষ্টা করলো না জানালাটা খুলে, যে কে ডাকছে বারবার, কেউ দেখলো না, এবং কেউ জানালা খুলে দেখলো না এই ট্রাভেলারের চোখ দুটো কেমন ছিল, গ্রে। তাহলে এই ধূসর বর্ণের ট্রাভেলারের যে চোখ, তার দিকে কেউ তাকিয়ে দেখলো না। এগুলো অনেক ডিপ মিনিং রয়েছে, ইনার মিনিং রয়েছে, কেন গ্রে, গ্রে এটা কিসের প্রতীক, সব আমরা বলবো। নেক্সট, পরের লাইন দেখো, হোয়ার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল, যেখানে সে দাঁড়িয়েছিল সেই ট্রাভেলার, সেখানে সে অবাক হয়ে, বিস্ময়ভূত হয়ে সে সেখানে দাঁড়িয়ে রইল স্থির হয়ে, সে পারপ্লেক্সড হয়ে গেছে, ব্যাপারটা কি, বারবার ডাকছি কেউ খুলছে না কেন। নেক্সট, but only a host of phantom listeners that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to that voice from the world of men. এই যে অংশটা আমরা পড়লাম, এটা বলছে কে, এই যে কথাটা, যে কেউ সাড়া দিল না, তার যে কণ্ঠস্বর সেই ট্রাভেলারের, সেটা কারোর কানে গেল না, কিন্তু কাদের কানে গেল সেটা, কারা সেটাকে শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাড়ির ভিতরে, একদল অশরীরী আত্মা, একদল ফ্যান্টামস, ভূত, সেগুলো শুনছিল। তো এই কথাটা কে বলছে, নিশ্চয়ই ট্রাভেলার বলছে না কথাটা, কারণ ট্রাভেলার তো দেখতেই পাচ্ছে না, কারণ দরজাটা বন্ধ রয়েছে।
আর সে দেখবেই বা কী করে, স্পিরিটদের তো দেখা যায় না, অশরীরী মানে যা শরীর নেই, ফিজিক্যাল বডি নেই, তাকে তুমি দেখবে কী করে? তাহলে যে ফ্যান্টামগুলো ছিল তারা কিন্তু তার ভয়েসটা শুনছিল ভিতর থেকে। এটা কে বলছে? এটা এমন একজন কেউ বলছে যে হচ্ছে omniscient, যে সব জানে আগে থেকে বিষয়টা কি কি ঘটেছিল, সেখানে কি চলছিল। তাহলে একে আমরা বলি omniscient স্পিকার। একজন omniscient স্পিকার রয়েছে যে অলরেডি সব কিছু জানে, সে ব্যাখ্যা করছে ঘটনাটা। তাহলে এখানে ট্রাভেলার কিন্তু স্পিকার নয়, ট্রাভেলার বলছে না। তাহলে আমরা কবিও বলবো না, অ্যাকচুয়ালি কবিতাতে আমরা যদিও কবি লিখছেন এখানে, কিন্তু কবি আমরা ধরি না, আমরা জাস্ট বলবো যে একজন omniscient যে স্পিকার রয়েছে সে বলছে কথাটা। তাহলে বাড়ির ভিতর থেকে এক দলে হোস্ট অফ বলেছে, একটা দুটো নয়, বেশ কয়েকজন, এক দল অশরীরী আত্মা সেগুলো শুনছিল, যারা ডোয়েল্ড করে, ডোয়েল মানে বাস করা, যারা সেই লোন হাউসে একাকী বাড়িটাতে বাস করে, যারা সেই বাড়িটার মধ্যে কি রয়েছে, চাঁদের আলো আসছে সেখানে, কোয়াইট অফ দ্য মুনলাইট, মুনলাইটগুলো সেখানে আসছে, একটা শান্তি বিরাজ করছে সেখানে। তারা শুনছে, কি শুনছে? সেই ভয়েসটা, সেই কণ্ঠস্বরটা, যেটা কোথা থেকে আসছে? ওয়ার্ল্ড অফ মেন, যেটা মানুষের জগৎ থেকে আসছে। মানুষের জগৎ মানে এখানে জীবিত যে প্রাণীদের, তাদের জগৎ থেকে, যেটা মৃতের জগৎ, সেখানে প্রবেশ করছে। নেক্সট 17 নম্বর লাইন চলে এসো। স্টুড থ্রঙ্গিং the faint moonbeams on the dark stair that goes down to the empty hall, hearkening in an air stirred and shaken by the lonely traveler's call. এখানে গিয়ে স্টপ হলো। আচ্ছা, গোটা কবিতাটা কিন্তু কবি কোনো স্টানজাতে ভাঙেননি, একটাই মাত্র স্টানজা রয়েছে, 36টা লাইন রয়েছে টোটাল। তো এখানে কি বলছে দেখো, 16 নম্বর লাইন থেকে আমরা দেখি, 17 নম্বর। স্টুড মানে দাঁড়িয়েছিল, কাদের কথা বলছে এখানে? ওই যে অশরীরী আত্মাগুলো, ফ্যান্টামসগুলো, তারা দাঁড়িয়েছিল। কিভাবে দাঁড়িয়েছিল? থ্রঙ্গিং। থ্রঙ্গিং শব্দের অর্থ হচ্ছে ক্রাউডিং। নেক্সট হচ্ছে তারা মানে এক জায়গায় দলবদ্ধভাবে দাঁড়িয়েছিল, আর সেখানে কি আসছিল? দ্য ফেন্ট মুনবিমস। কেন ফেন্ট? কারণ বন্ধ রয়েছে জানালা, বন্ধ রয়েছে দরজা, তাহলে আসবে কি করে? একটু ফাঁক ফোকর দিয়ে, কোথাও হালকা একটা সিট রয়েছে, কোনো ফাঁকা জায়গা, গর্ত রয়েছে, জানালার ফাঁক দিয়ে, সারসির ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো আসছে। সেই জন্য বলা হচ্ছে ফেন্ট মুনবিমসগুলো যখন আসছিল অন দ্য ডার্ক স্টেয়ার, যেহেতু চাঁদের আলো আসতে পারছে না, দরজা জানালা বন্ধ রয়েছে, সেই জন্য যে স্টেয়ারগুলো রয়েছে, সিঁড়িগুলো রয়েছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে এই ফ্যান্টামসগুলো, সেগুলো অন্ধকারময়, সেখানে হালকা চাঁদের আলো কখনো এসে পৌঁছাচ্ছে। নেক্সট দেখো, দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল। এবং দ্যাট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? এখানে চাঁদের আলোকে বোঝানো হয়নি, এখানে এই দ্যাটটা হচ্ছে ভয়েসটার কথা বলছে, যেটা আগের লাইনে বলেছিল, যে ভয়েসটা আসছিল মানুষের জগৎ থেকে, অর্থাৎ ওই ট্রাভেলারের ভয়েসের কথা বলছে। সেই ভয়েসটা কি করছে? কোথায় পৌঁছে গেছে? এমটি হলের ভিতর পৌঁছে গেছে। যে হলটা সেখানে রয়েছে, মানে তুমি স্টেয়ার দিয়ে নেমে এলে যে হলের ভিতরে আসবে, সেই হলটা ফাঁকা, কোনো লোকজন নেই সেখানে, সেই জন্য সেটা এমটি। সেই ফাঁকা ঘরে সেই আওয়াজটা যখন আসছে, সেটা রিভারবেরেট করছে, প্রতিধ্বনিত হচ্ছে, সেইটাকেই বলছে, সেই যে প্রতিধ্বনি, যেটা বাতাসকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, শেক করছে। আমি পরে বোঝাবো যে বাতাসকে কি করে শেক করা যায়। শেক মানে কি? ধরে কাঁপান। তাহলে যার ফিজিক্যাল অস্তিত্ব রয়েছে যেটা, সেটা কিন্তু আমরা কোনো বস্তুকে ধরে নাড়াতে পারি, বাতাসকে কি করে নাড়াচ্ছি। তাহলে এখানে অন্য কিছু একটা রয়েছে বিষয়, সেটা আমি পরে বলছি। তো সেই যে কাঁপনটা হচ্ছে, তার রিভারবেরেশন যেটা হচ্ছে, সাউন্ডটা, সেটাকে হারকেনিং ইন, এটার অর্থ হচ্ছে লিসেনিং টু, সেটাকে কান পেতে শুনছে কারা? ওই অশরীরী আত্মাগুলো, ফ্যান্টামসগুলো। নেক্সট 20 নম্বর লাইন, এটাও হয়ে গেল আমাদের। যে সাউন্ডটা কোথা থেকে আসছিল? বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল, যেটা ওই যে একাকী যে ট্রাভেলার ছিল, তার যে কলটা, সেখান থেকে যে সাউন্ডটা হচ্ছিল, সে তার যে ভয়েসটা। 21 নম্বর লাইন দেখো, অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস। প্রশ্ন হচ্ছে এখানে দেয়ার বলতে কাদের বোঝানো হচ্ছে? দেয়ার বলতে বোঝানো হচ্ছে ওই যে স্পিরিটগুলোর কথা বলছিল, স্পিরিট বিং, যে ফ্যান্টামসগুলো, যে ভূতগুলোর কথা বলছিল, তাদের যে স্ট্রেঞ্জনেস। আচ্ছা, কিসের স্ট্রেঞ্জনেস? এটা একটা অদ্ভুত বিষয়। এখানে বলেছে ফেল্ট ইন হিজ হার্ট। হার্টের উল্লেখ যখন আসছে, তার মানে পাম্পিং অফ ব্লাডের উল্লেখ আসছে, তার মানে এই যে ট্রাভেলারটা, এই জীবিত একজন ব্যক্তি। তাহলে এই যে জীবিত ব্যক্তি, সে তার হৃদয়ে অনুভব করছে, তার মানে জীবন রয়েছে নিশ্চয়ই, নাহলে অনুভূতি কী করে আসছে? এ কি অনুভব করছে? সেই স্ট্রেঞ্জনেসটাকে, সেই অদ্ভুত বিষয়টাকে। কোন অদ্ভুত বিষয়টা এর কাছে স্ট্রেঞ্জ মনে হচ্ছে? দেয়ার স্টিলনেস
অ্যানসারিং হিজ ক্রাই। সে বলছে তারা তার যে উত্তরটা সেটা শব্দের মাধ্যমে দিচ্ছে না, সেটা নিস্তব্ধতার মাধ্যমে দিচ্ছে। কারা উত্তর দিচ্ছে? ওই যে ফ্যান্টামসগুলো, তারা অ্যানসার তো দিচ্ছে। যখন বলছিল কেউ কি ভিতরে আছেন, তারা অ্যানসার দিচ্ছে, কিন্তু অ্যানসার কিভাবে দেবে? হ্যাঁ আমরা আছি, এটা শব্দের মাধ্যমে অ্যানসার দেওয়া, যেটা সাধারণ মানুষ দেয়, জীবিত মানুষ দেয়। কিন্তু ফ্যান্টামসগুলো শব্দের মাধ্যমে উত্তর দেয় না, তারা নিস্তব্ধতার মাধ্যমে উত্তর দিচ্ছে। কাকে? এই যে ট্রাভেলার, তার কলটাকে। এই বিষয়টা তার কাছে স্ট্রেঞ্জ। ওকে, নেক্সট 23 নম্বর লাইন। হোয়াইল হিজ হর্স মুভড, এবারে ওর যে ঘোড়াটাকে নামিয়ে রেখেছিল, সে যখন এসেছিল ঘোড়াটা পাশে ছিল, ঘাস খাচ্ছিল, চেবাচ্ছিল, সেই ঘোড়াটা মুভ করছে, সরে সরে যাচ্ছে, ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছে তার পাশ দিয়ে। ক্রপিং দ্য ডার্ক টার্ফ। আচ্ছা, টার্ফ কি বলা হচ্ছে? টার্ফ মানে কি এখানে গ্রাস, তাহলে টার্ফ হচ্ছে গ্রাসের একটা অংশ, অনেক একগুচ্ছ গ্রাস, সেটাকে টার্ফ বলা হয়। সেটা ডার্ক। কেন ডার্ক? কারণ জঙ্গলের ভিতর ঘটনাটা ঘটছে, এত গাছপালা রয়েছে সেখানে যে চাঁদের আলো সেখানে এসে পৌঁছাচ্ছে না, সেই জন্য নিচেটা সব ডার্ক দেখাচ্ছে, অন্ধকার দেখাচ্ছে। সেখানে তার ঘোড়াটা এগিয়ে চলেছে, এই সাউন্ডটাও পাচ্ছে সে, ঘোড়ার যে মুভমেন্ট হচ্ছে ঘাস খাওয়ার সময় সেটাও সে পাচ্ছে, কারণ এতটাই নিস্তব্ধতা ভিতরে রয়েছে যে সামান্যতম আওয়াজও কিন্তু তার কানে আসছে। কার? ট্রাভেলারের। নেক্সট 24 নম্বর লাইন। নিথ দ্য স্টার্ড অ্যান্ড লিফি স্কাই। এই ঘটনাটা কোথায় ঘটছে? নিথ মানে এখানে বিনিথ, নিচেই। কিসের নিচেই? দ্য স্টার্ড অ্যান্ড লিফি স্কাই। স্টার্ড মানে তারা খচিত, নক্ষত্র খচিত যে আকাশ। এবং কেমন আকাশ এটা? লিফি। লিফি মানে পাতায় ভরা। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে পাতায় ভরা কি করে হতে পারে আকাশ? তো এগুলো সব পরে আমি ব্যাখ্যা করছি, আগে লিটারাল মিনিংটা শুনে নাও। তাহলে তারাই খচিত এবং পাতায় ভরা যে আকাশ, তার নিচেই ফর হি সাডেনলি স্মোট দ্য ডোর ইভেন লাউডার অ্যান্ড লিফটেড হিজ হেড। সে এই যে স্ট্রেঞ্জনেসটা অনুভব করলো, তারা কেউ আওয়াজ করছে না, শুধুমাত্র ঘোড়ার ঘাস খাওয়ার শব্দ আসছে। এরপরে সে আবার আরও জোরে তৃতীয়বারের জন্য এবার আঘাত করতে শুরু করেছে, এবং সে কি বলছে? তার মাথাটা উঁচু করে এবার সে বলল চিৎকার করে, টেল দেম আই কেম। তাদের বলে দেবেন আমি এসেছিলাম। অ্যান্ড নো ওয়ান অ্যান্সার্ড, কিন্তু কেউ উত্তর দিল না আমাকে। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, আরও তাদের বলবেন আমি আমার প্রতিজ্ঞা কিন্তু রেখেছি। খুবই একটা মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে। তাদের বলে দেবেন, কাদের আমরা জানি না, কাদের কথা বলছি। এটুকু বুঝতে পারছি যে এই বাড়ির ভিতরের কাউকে উল্লেখ করে বলা হচ্ছে, এবং তারা একের বেশি সংখ্যাতে। তাদের বলে দেবেন আমি এসেছিলাম এবং তারা উত্তর দেয়নি, এবং আমি আমার কথা রেখেছিলাম। নেক্সট, নেভার দ্য লিস্ট। আচ্ছা, এখানে এইভাবে পড়বে এটা, নেভার, তারপরে হচ্ছে দ্য লিস্ট স্টার, তারপরে মেড দ্য লিসনার। অ্যাকচুয়ালি হাইপারবেটন ইউজ করা হয়েছে, লাইনটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে। স্ট্রাকচারটা হবে এরকম, দ্য লিসনার্স মেড, দ্য লিসনার্স নেভার মেড দ্য লিস্ট স্টার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল লাইনটা, এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে যে লিসনারগুলো ছিল, মানে ওই ভূতগুলোর কথা বলছে, ফ্যান্টামসগুলো, অশরীরী আত্মা, তারা কিন্তু সামান্যতম বিশৃঙ্খলা, মানে সামান্যতম আওয়াজও করেনি এত কিছু বলার পরেও। একেবারে পিন ড্রপ সাইলেন্স সেখানে বিরাজ করছিল। নেক্সট, দো এভরি ওয়ার্ড হি স্পেক। স্পেক দেখো কবিতা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে স্পোকের সেকেন্ড ফর্ম। প্রত্যেকটা কথা স্পিকের সেকেন্ড ফর্ম, স্পিক স্পোক বলি, এখানে স্পেক কবিতাতে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা শব্দ যেটা সে বলছিল, ফেল ইকোয়িং থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস। সেই যে বাড়িটা, তার ভিতরের যে অন্ধকার, সেখানে কি হচ্ছিল? স্যাডোইনেস, আগেই বলেছি চাঁদের আলো পৌঁছাচ্ছে না, সব বন্ধ আছে জানলা কভার, সেই জন্য একটা স্যাডোইনেস বিরাজ করছে। কিন্তু স্যাডোইনেস কেন বলেছে? ডার্কনেস কেন নয়, শ্যাডো কেন? কারণ হালকা চাঁদের আলো সেখানে পৌঁছাচ্ছে কিন্তু অন্ধকারময়। তাহলে এই যে আলো আঁধারের একটা খেলা চলছে, একটা এখানে শ্যাডোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফ্যান্টামগুলো, তার সাথে সাথে একটা অন্ধকারময় পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে। সেখানে তার যে কণ্ঠস্বর, কারণ এমটি ঘরটা, সেটা কি করছে? প্রতিধ্বনিত হচ্ছে। সেটাও সে শুনতে পাচ্ছিল যে আমার কথাটাই আমার কাছে আবার ফিরে আসছে প্রতিধ্বনিত হয়ে। নেক্সট, ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, কারণ জীবিত তো একজনই রয়েছে, সেটাকে এই যে ট্রাভেলার, সেই একমাত্র জীবিত এখানে, বাকি তো সব ফ্যান্টাম বিরাজ করছে। নেক্সট দেখো, দে হার্ড
হিজ ফুট আপন দ্য স্টার। এটা আবার কি জিনিস? এ ওয়াই ই, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, এটার মানে হচ্ছে ইয়েস। ইয়েস, দে হার্ড হিজ ফুট আপন দ্য স্টার আপ। তারা শুনতে পেল, তারা, দে, কে এই দে? ওই ফ্যান্টামসগুলোর কথা বলছে, ওই যে অশরীরী আত্মাগুলো। তারা শুনলো, কি শুনলো? যে এই যে ট্রাভেলার যে চিৎকার চেঁচামেচি করছিল, দরজা খোলার জন্য ডাকছিল, অনেক কিছু বলছিল, এ এবার চলে যাচ্ছে, সে এবার ঘোড়ায় উঠছে। আর ঘোড়ায় কখন কিভাবে উঠছে? ঘোড়ায় ওঠার জন্য ঘোড়ার পিঠে যে আসনটা থাকে তার দুদিকে দুটো রিং থাকে লোহার, সেই রিংয়েতে পা দিয়ে সে ওঠে ঘোড়াতে। তো সেই রিংয়েতে যখন পা দিচ্ছে, সেই যে আওয়াজটা হচ্ছে রিংয়ে পা দিয়ে, আর স্টার আপ বলে ওই রিংটাকে, সেই যে সাউন্ডটা তারা শুনতে পেল যে এবারে চলে যাবে ট্রাভেলারটা। এরপরে কি হচ্ছে? অ্যান্ড দ্য সাউন্ড অফ আয়রন অন স্টোন। এরপর তারা শুনতে পেল যে ঘোড়ার যে খুর সেটা ওই স্টোনের উপর যখন পড়ছে, সেই আওয়াজটাও তারা শুনতে পেল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে যে আয়রন কেন বলছে? কারণ ওই ঘোড়ার, আমি আগের ভিডিওতেই বলেছি, ঘোড়ার খুরেতে নাল লাগানো থাকে লোহার, ওই নালটাকে আয়রন বলা হচ্ছে, যেটা ওই খুর যখন পড়ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগেই বলেছিল যে ফরেস্টের যে ফ্লোরটা ছিল সেটা ফার্নি ছিল, তাহলে হঠাৎ করে স্টোন কোথা থেকে চলে এলো? তার মানে আমাদের বুঝতে হবে যে অলরেডি এই যে ট্রাভেলার, সেই মাটির অংশটা যেখানে ফার্ন ছিল, ঘাস ছিল, সেই অংশটা পেরিয়ে পাথুরে এলাকাতে চলে গেছে, মানে ওই বাড়ির দরজা থেকে অনেকটা দূরে চলে গেছে অলরেডি। এবারে যে স্টোনটা এসেছে, স্টোনির পাথটা, সেখানে যখন ওই নাল সমেত ঘোড়ার খুঁটটা পড়ছে, সেই যে সাউন্ডটা হচ্ছে, এই ফ্যান্টামসগুলো শুনতে পাচ্ছে বাড়ি থেকে, তার মানে অনেকটা দূরে চলে গেছে অলরেডি ট্রাভেলার। নেক্সট, এরপরে দেখো কি হচ্ছে, অ্যান্ড হাউ দ্য সাইলেন্স সার্জড সফটলি ব্যাকওয়ার্ডস। বিউটিফুল পিকচার। সার্জ শব্দের অর্থ হচ্ছে রাস্ট লাইক এ ওয়েব, একটা তরঙ্গের মতন সমুদ্রের পিছিয়ে আসছে। কোন জিনিসটা তরঙ্গের মতন ফিরে আসছে? সাইলেন্স, নিস্তব্ধতা, যেটা অলরেডি বিরাজ করছিল এই জঙ্গলে, সেই নিস্তব্ধতা আবার ফিরে আসছে আস্তে আস্তে। তার মানে সে অনেক দূরে চলে গেছে, আবার চারিদিক নিস্তব্ধ হয়ে যাচ্ছে। হোয়েন দ্য প্লাঞ্জিং হুপস ওয়ার গান। যখন এই যে ঘোড়ার যে আওয়াজটা ছিল খুঁড়ের, সেটা অনেক দূরে চলে গেল, তখন আবার নীরবতা বিরাজ করতে লাগলো। এইটা হলো এই কবিতার 36টা লাইনের ওয়ার্ড ফর ওয়ার্ড লিটারাল মিনিং। এবার একে একে আমি ডিপ মিনিংগুলো ব্যাখ্যা করব প্রত্যেকটা লাইনের যা কিছু রয়েছে, এবং তোমাদের বোঝাবো যে রিলেট করে কিভাবে পড়তে হয়। চলো দেখা যাক।